এভরিওয়ান, আজকে ইঞ্জিনিয়ারিং ব্যাচের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের পরিচয় হচ্ছে তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট। ওকে, এইচএসসি দিয়ে ফেলেছো, রেজাল্টও হয়ে গেছে, এখন তোমরা সবাই ভর্তি পরীক্ষার্থী। তো আমাদের এই অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে, দ্য ফেমাস ল, মহাকর্ষীয় বলের সূত্র। এটা কে দিয়েছিল? নিউটন দিয়েছিল। হ্যাঁ, তো এই সূত্রটা কি? এফ ইকুয়াল যে এম1 ইনটু বাই আর স্কয়ার। সূত্রটা কি বলে? সূত্রটা বলে এইখানে একটা m1 বস্তু আর এইখানে একটা m2 বস্তু, বস্তুদ্বয়ের হচ্ছে কি মধ্যবর্তী সংযোজক সরল রেখা, এটা ধরলাম r। তাহলে মহাকর্ষ বলটা হচ্ছে কি বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর আর কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইখান থেকে আমরা যে সূত্রটা নিয়ে এসেছি সেটা কি m1 m2 বাই আর স্কয়ার। এখন সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে কি একটা ধ্রুবক লাগে, কনস্ট্যান্ট। এটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট m1 m2 বাই আর স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের সূত্র, এইভাবে আসছে, এটা আমরা আগে থেকেই জানি। আর এখন এই সূত্রটা হচ্ছে কি আমরা এখান থেকে কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। আর এই যে এখান থেকে জি, এই জি এর মান কত? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ একক কত? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা তোমরা হচ্ছে মাত্রাতে কনভার্ট করবা, ঠিক আছে? এটা তো একক, এটার মাত্রা কি হবে এটা তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? এটার মাত্রা কি হবে। ওকে, একটা দেখো প্রবলেম দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে গড় ঘনত্ব কত, ঠিক আছে? তো আমার এই মানটা মুখস্থ ছিল ইন্টারমিডিয়েটে, আমি জানি 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, বাট এই মানটা কেমনে আসছে? যে ঘনত্ব সমান আমরা কি জানি, রো ইকুয়াল এম বাই ভি। তাহলে রো ইকুয়াল এম দেওয়া আছে কত? 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর দেওয়া আছে কত? 6380 কিলোমিটার, মানে ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমরা ক্যালকুলেশন করে দেখে ওই মানটাই আসে। হ্যাঁ, আচ্ছা। সূর্যের ভর, সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আর পর্যায়কাল টি হলে সূর্যের ভর কত, ঠিক আছে? তো এটা একটা সূত্র আছে তোমাদের, যে হ্যাঁ এফ জি ইকুয়াল এফ সি। এটা কি? এফ জিটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এফ সি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা মেনলি যখন মনে করো এখানে কেন্দ্রে সূর্য আছে, সূর্য আসছে, আর এই উপবৃত্তাকার পথে যখন একটা গ্রহ যখন ঘুরতেছে, তো এই গ্রহ আর এই সূর্য, এই দুইজনের মধ্যে হচ্ছে কি একটা মহাকর্ষ বল ক্রিয়া করে। আর এটা যে একটা কেন্দ্রে কি আবর্তন করছে, তাহলে এটার কি একটা কেন্দ্র বিমুখী বল আছে বা কেন্দ্রমুখী বল আছে। তো এই দুইটা বল সমান। এইখান থেকে তোমরা যদি বসায়, এই সূত্র থেকে আমরা আসি, আমরা সূত্রটা বিস্তারিত দেখছি না। হ্যাঁ, বা দেখতে চাইলে এটা বলবা, আমরা আলাদা একটা রেকর্ড করব। সিএমপি স্কয়ার 4 পাই স্কয়ার আর আর কিউ। আর এইখান থেকে আমরা কেপলারের যে ফরম্যাটটা পেয়েছিলাম, যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউ, যে কেপলারের সূত্রটা, এটা কিন্তু এইখান থেকে আসছে। হ্যাঁ, তো আমাদের মেইনলি এইখান থেকেই আমরা সূর্যের ভর নির্ণয় করব। এখানে এমটা হচ্ছে সূর্যের ভর, তাহলে এম কি হবে? এম হবে কি 4 পাই স্কয়ার আর কিউ বাই জি টি, ঠিক আছে? সরি, জি টি স্কয়ার। তাহলে যে 4 পাই স্কয়ার আর কিউ বাই জি টি স্কয়ার, তাহলে এটা। এরপরে একটা কোয়েশ্চেন দেখো দেওয়া আছে, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। এটা রিটেন কোয়েশ্চেন, আর তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে
এখন বলছে যে কোথায় কোন বস্তুর উপর উভয়ের টান সমান হবে। টান সমান বলতে, টানটা বলতে কি বোঝাচ্ছে? টান তো কি এক ধরনের বল, এখানে বলটা কি মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল এটার কথা বুঝিয়েছে এই টান দ্বারা। তাহলে ধরলাম এইখানে পৃথিবী আর এইখানে চাঁদ, এটা তাদের মধ্যবর্তী দূরত্ব, সংযোজককারী সরল রেখা। এখন এই দূরত্বের কোনো একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্ট সাপোজ মনে করো এখানে একটা পয়েন্টে তুমি একটা যদি বস্তু রাখো, বললাম 1 কেজি ভরের বস্তু বা যে কোনো ধরো একটা বস্তু রাখলা, তো এই বস্তুটা এইখান থেকে পৃথিবীর সাথে যার তার যে মহাকর্ষ বল এবং চাঁদের সাথে যে মহাকর্ষ বল এই দুইটা সমান হবে। তো ধরলাম এটা পৃথিবী থেকে হচ্ছে এক্স, আর চাঁদ থেকে কতটুকু হবে? তাহলে চাঁদ থেকে হবে, এখানে কত দেওয়া আছে 38.6 × 10⁴ কিলোমিটারে দেওয়া আছে। এটাকে আমরা যদি মিটারে নিই তাহলে 38.6 ইন্টু 10⁻⁴ কত হবে? 4 দেওয়া আছে, এটা হয়ে যাবে কত? 7 মাইনাস এক্স। এটা এতটুকু, এখান থেকে এতটুকু দূরত্ব, আর এক্সটা হচ্ছে এতটুকু, ঠিক আছে? ধরলাম এই বস্তুটা, এখানে যে বস্তুটা আছে 1 কেজি ভরের বস্তুটা, এই বস্তুটা আর পৃথিবীর মধ্যবর্তী যে মহাকর্ষীয় বল সেটা ধরলাম এফ অন, আর চাঁদের সাথে ওই বস্তুটার মহাকর্ষীয় বল ধরলাম F2। আর ভরের যে বিষয়টা দেখো, চাঁদের ভর যদি হয় m, তাহলে পৃথিবীর ভর হচ্ছে কত? 80 অন m, কারণ পৃথিবীর ভর কি চাঁদের ভরের 81 গুণ। এখন শর্ত মতে কি এই পয়েন্টে কি টান সমান হবে, তাহলে বল দুইটা সমান, তাহলে F1 ইকুয়াল F2। এখন F অনে কি ধরবো আমরা? জি এম অন ধরলাম, পৃথিবীর ভর কত? 80 অন এম, আর এখানে একটা 1 কেজি ভরের বস্তু আছে, ওটা আমরা হচ্ছে কি অন দিয়ে গুণ করলে তো অনই হয়। আর নিচে যে ডিস্টেন্সটা কত? এক্স স্কয়ার। তারপর এই ক্ষেত্রে জি, আচ্ছা দুই পক্ষ থেকে আমরা জিটাও বাদ দিয়ে দিই, কারণ আমাদের হচ্ছে অ্যাডমিশনে কি যতটা শর্টকাট ইউজ করা যায় ইজিলি করতে হবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে m বাই 38.6 ইন্টু 10⁻⁷ মাইনাস এক্স স্কয়ার। তাহলে দুই জায়গা থেকে m আউট করে দাও, তাহলে x বাই আমরা রুট করে ফেললাম, এদিকে নিয়ে আসা 38.6 ইন্টু 10⁻⁷ মাইনাস এক্স, তাহলে 81 কে রুট করলে কত? 9। এখন তোমরা এইখান থেকে এক্স এর এটাকে কিন্তু পুরোটাকে ক্যালকুলেটরে তোলা যায়। তোমরা তো ক্যালকুলেটর ইউজ করবা, ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি পরীক্ষার্থী আছো তোমরা ক্যালকুলেটর তো ইউজ করবা। তোমরা এটাকে যদি এইভাবেই ইকুয়েশনটাকে সলভার দিয়ে সলভ করতে পারবা, একটা হচ্ছে চলক রেখে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে এটা সলভ করতে পারবা। আর সলভ না করে ওইভাবে না করতে চাইলে এটা ম্যানুয়ালি ইয়া করবা। তো আমি হচ্ছে এটা করেই দিই, তোমাদের অ্যানসারটা বের করে দিই। তাহলে এইদিকে কত আসবে? এটা হচ্ছে 9 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে -9x-টা এদিকে চলে আসবে, এটা হবে 10x। হ্যাঁ, এটা 10x, তো আমরা x বের করব, তাহলে 10 দ্বারা ওইদিকে ভাগ করতে হবে, উপরে কত হবে? 9 দ্বারা গুণ হবে, 38.6 ইন্টু 10⁻⁷ বাই কত হবে? 10। তাহলে x এর যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 3.47474 ইন্টু 10⁻³ এই দূরত্বে। তাহলে পৃথিবী থেকে এত মিটার দূরত্বে একটা বস্তু রাখলে
পৃথিবীর দ্বারা এবং চাঁদের দ্বারা যে মহাকর্ষ বলটা, এই দুইটার মান কি হবে? সমান হবে, অর্থাৎ টানটা সমান হবে। আচ্ছা, এরপরে দেখো অভিকর্ষ ত্বরণ, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে অভিকর্ষ ত্বরণ থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই, 100% আসবে। এটা তোমাদের ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই আসবে, একটা না একটা কোয়েশ্চেন থাকবে। তো অভিকর্ষ ত্বরণ আমরা কিভাবে পাইছিলাম? যে আমরা বলের যে সূত্রটা দেখেছিলাম যে এফ ইকুয়াল জি m1 m2 তো m1 m2 এর ভিতরে একটা হচ্ছে আমরা ধরবো পৃথিবীটা ধরলাম ক্যাপিটাল এম, আর পৃথিবীর সাথে একটা বস্তু, পৃথিবী আর একটা বস্তুটা ধরলাম স্মল এম বাই আর স্কয়ার। ঠিক আছে, এখন এফ ইকুয়াল আমরা কি জানতাম? এফ ইকুয়াল জানতাম আমরা এম এ, এটা কি ত্বরণ, এ হচ্ছে ত্বরণ। কিন্তু যখন আমরা অভিকর্ষ নিয়ে আলোচনা করছি তখন এখানে এফটা কি হিসাবে কাজ করছে? ওজন। ওজনটা কি? একটা বল। তাহলে এখানে এফ এর মধ্যে আছে এম জি, যেটা ওজন। এটা হচ্ছে কি? ওজন। আর এটা হচ্ছে কি? বল। ওজনও কি? একটা বল। ঠিক আছে, তাহলে এখানে এম জি ইকুয়াল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, তাহলে জি হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এইটা এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের যে জেনারেল সূত্রটা। এখন দেখো যে যদি আমরা পৃথিবী থেকে এইচ উচ্চতায় যাই বা পৃথিবী থেকে এইচ গভীরতায় যাই, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের তো পরিবর্তন হবে, তাই না? দুই ক্ষেত্রেই হ্রাস পাবে। তো আমরা যদি এইচ উচ্চতায় যাই, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এইচ, এটা হবে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এইচ উচ্চতায়। আর যদি আমরা এইচ গভীরতায় যাই, গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি এইচ, জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে এইচ উচ্চতায় আর এটা হচ্ছে এইচ গভীরতায়। তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠে, এটা কিসে? এটা ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে পাইলাম, এইচ উচ্চতায় পাইলাম আর এইচ গভীরতায় পাইলাম। আর পৃথিবীর যে কৌণিক বেগটা আছে, তো বা এটাকে ইয়াও বলে আহ্নিক গতি, এটার কারণে হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের কিন্তু একটা চেঞ্জ আসে। সেই ক্ষেত্রে বিভিন্ন অক্ষে যে অভিকর্ষ ত্বরণ, এটা যদি আমরা ইয়া করি, এটা হচ্ছে কি জিএইচ, সরি এটা এমনিতেই আমরা নর্মাল জি দিয়ে করি, জি প্রাইম ধরলাম এটাকে, এটা হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, এটা হলো এই যে এখানে ল্যামডা অক্ষাংশে জি এর মান, এটাকে তোমরা ল্যামডা অক্ষাংশে জি এর মান, ল্যামডা অক্ষাংশে জি এর মান। ঠিক আছে, তো এইখানে আমরা জি এর 4টা ফর্মুলা পাইলাম। তো এগুলা থেকে হচ্ছে কোশ্চেন আসছে, তো আমরা কোশ্চেন গুলো একটু দেখি। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান 0 হবে? ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান 0 হবে? আচ্ছা, উচ্চতার ক্ষেত্রে জি এর যে মানের সূত্রটা, এটা কি ছিল? জি এইচ ইকুয়াল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। 0 হয়ে যাবে, তাহলে এটা ধরলাম 0, জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে জি এদিকে এসে ভাগ হবে, তাহলে কি 0 হবে। আবার 0কে তুমি যদি রুট করো 0ই হবে, আর বাই আর প্লাস এইচ।
এখন দেখো, আচ্ছা এই সম্পর্কটা তো কি মিথ্যা, এটা কি তোমরা খেয়াল করেছো? যে এইখান থেকে কি এটাকে যদি আমি জি এর এখন তো শূন্যের সাথে গুণ করি তাহলে তো আর ইকুয়াল জিরো হয়ে যাবে, আর ইকুয়াল জিরো হয়ে যাবে। তো এইটা কি হবে কখনো? আর কি জিরো? আর কিন্তু জিরো না। তার মানে এই হচ্ছে কি, এই কোশ্চেনটা হচ্ছে ভুল। কারণ কোশ্চেনটা ভুল হচ্ছে যে পৃথিবীর তুমি যত উপরেই যাও জি এর একটা প্রভাব থাকবেই, ঠিক আছে? তো এটা শূন্য হবে না, কেন্দ্রে শূন্য হবে। কেন্দ্রে শূন্য হতে পারে কারণ কেন্দ্রের যে ফর্মুলাটা এটা আমরা কি দেখেছি, জি এইচ ইকুয়াল জি ইন্টু 1 - h/r। তাহলে এখানে এইচটা যদি আর এর সমান হয়ে যায় তাহলে কি হবে, এটা জিরো হয়ে যাবে। বাট উপরের ক্ষেত্রে জিরো হবে না। তাহলে এই কোয়েশ্চেনটা হয় এইখানে ছিল যে কত গভীরতায়, হ্যাঁ, সে যদি সেটা হয়ে থাকতো তাহলে আর হতো, বাট উচ্চতায় এটা হবে না, মানে এটার অ্যান্সার নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা কোয়েশ্চেন দেওয়া আছে শিকের রুট 22-23। পৃথিবী পৃষ্ঠে একটা ইটের ওজন দেওয়া আছে 81 নিউটন। পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায় এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায় r/2, ঠিক আছে? অভিকর্ষ অভিকর্ষ বলের মান কত হবে? ঠিক আছে, অভিকর্ষ বলের মান কত হবে? আচ্ছা, আচ্ছা আমরা কি জানি, এফ ইকুয়াল, বা আমরা ওজন যেহেতু ওজনকে ডাব্লিউ দ্বারাই ধরি, এমজি, ঠিক আছে? তাহলে ওজনের সাথে সম্পর্ক কার? অভিকর্ষ ত্বরণের, সমানুপাতিক সম্পর্ক। অভিকর্ষ ত্বরণের পরিবর্তন যেরূপ হবে ওজনের পরিবর্তনটাও সেরূপই হবে। তো আর এইখানে দেখো, এখানে কিন্তু কোয়েশ্চেন গুলো দেখে অনেকটা কিছু বোঝা যায়, হ্যাঁ, যে দেখো উপরে আর নিচে দুই জায়গাতেই কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে? তার মানে যে এটা হবেই না, তারপরে এটাও হবে না, এগুলো হবেই না, হ্যাঁ। তো তোমাকে কিন্তু কোশ্চেন দাগানোর পাশাপাশি কোশ্চেন বাদ দেওয়াটাও শিখতে হবে, যে কোনটা হবে না, কোনটা, এই দুইটা হওয়া সম্ভবই না কোনোদিন, ঠিক আছে? তারপরে এইটাও হওয়া সম্ভব না, তার মানে এই দুইটার মধ্যে একটা হবে। এখন আমরা হচ্ছে যে দুই দুই ক্ষেত্রে আমাকে হচ্ছে দেখতে হবে। তো আমি ধরলাম প্রথমে এইচ গভীরতায় যদি দেখি, জি ইন্টু 1 - h/r, এইচটা কত দেওয়া আছে, r/2, তাহলে r/2, এইচটা হচ্ছে r/2, হ্যাঁ, আর নিচে হচ্ছে কি আর, তাহলে জি ইন্টু 1 - তাহলে এখানে কি হবে 1 - ½ ঠিক আছে? তাহলে এটা কত হলো, জিটা হয়ে যাবে কত, হাফ, হাফ জি। জি অর্ধেক হবে মানে ওজনও অর্ধেক হবে, কারণ ওজনের সাথে জি এর সম্পর্ক কি, প্রপোর্শনাল। তাহলে এটা দেখলাম আমরা গভীরতার ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে গভীরতায় ওজনটা কি অর্ধেক হয়ে যাবে, 81 নিউটন থেকে 45 নিউটন কোথায় আছে, এইখানে আছে। তাহলে এই দুইটা, তাহলে তো এটা হবেই না, অটোমেটিক তোমার এটার বের করার দরকার আছে, তারপর তারপরও করবা যদি মনে হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি এই ফর্মুলাতে বসাই দিবা, জি ইন্টু উপরে কি আর স্কোয়ার, আর এখানে কি আর প্লাস r/2 হোল স্কোয়ার, ক্যালকুলেশন করবা, দিয়ে দেখবা কত আসে, এটাই আসবে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আছে, দেখো একজন অ্যাথলেট পৃথিবীতে দীর্ঘ লাফ দিয়ে সর্বোচ্চ 4 মিটার দূরত্বে যেতে পারে, হুম, আর এই অ্যাথলেট চাঁদের পৃষ্ঠে দীর্ঘ লাফ দিয়ে সর্বোচ্চ কত দূরে যেতে পারবে? পৃথিবীতে লাফ দিলে সে 4 মিটার যেতে পারে, এখন চাঁদে যদি সে লাফ দিতে চায় তাহলে সে কতটুকু লাফ দিতে পারবে? আচ্ছা, আমরা লাফ দিলে অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, মানে লাফের সাথে সম্পর্ক কার, অভিকর্ষ ত্বরণের। তাহলে এখন আমাদের অভিকর্ষ ত্বরণের বিষয়টা দেখতে হবে, যে দুই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের যে অনুপাত বা রেশিও, ওইটা হবে কি লাফের কতটুকু উচ্চতে যাইতে পারবে সেটা রেশিও কি একই হবে। এখন তাহলে আমাকে অভিকর্ষ ত্বরণের রেশিওটা বের করতে হবে চাঁদের আর পৃথিবী। এখানে আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে ভরের আর ব্যাসার্ধের। তো তাহলে ধরলাম চাঁদের যে ইয়াটা অভিকর্ষ ত্বরণ জি এম মুন, ঠিক আছে,
জি এম বাই আর স্কোয়ার। এটা চাঁদের জন্য মুন। আর পৃথিবীর জন্য জি আর্থ, আচ্ছা জি, পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ? 81 গুণ। তাহলে ইন্টু 81 এম। আর ব্যাসার্ধ কত গুণ? ব্যাসার্ধ হচ্ছে 4 গুণ। ঠিক আছে, তাহলে 4 আর এটার উপর স্কোয়ার হয়ে যাবে, তাহলে কি হবে 16 আর স্কোয়ার। এখন আমরা জি এম আর জিই আর্থ এই দুইটার তুলনা করব। জিই বাই জি, এটার আমরা তুলনা করব। তাহলে জিই এখানে কি জি আছে ইন্টু 81 এম বাই 16 আর স্কোয়ার। মনেরটা উল্টায় যাবে, উল্টায় গেলে কি হবে? উপরে হবে আর স্কোয়ার আর নিচে হবে কি জি এম। তাহলে এখন জি এম কাটা, আর স্কোয়ার কাটা, তাহলে 81/16। আমাকে বের করতে হবে কার? মুনের জন্য। জি এম হবে কত? জিই ইন্টু 16/81। তাহলে পৃথিবী 16/81 গুণ। ঠিক আছে, তাহলে পৃথিবীর এত গুণ অভিকর্ষ ত্বরণ চাঁদে, তাহলে লাফ দেওয়ার ক্ষেত্রেও এত গুণ হবে। এখানে কত দিয়েছে? 4। তাহলে 4 ইন্টু 16/81। আচ্ছা আচ্ছা, আমাদের একটা কন্ডিশন দেখো ভুল হয়েছে। অভিকর্ষ ত্বরণ যেখানে বেশি সেখানে কিন্তু টানটা বেশি, ঠিক আছে, তাহলে সেইখানে কিন্তু লাফ দেওয়া কঠিন। আর অভিকর্ষ ত্বরণ যেখানে কম সেখানে নিচের দিকে ওজনটা কম, তো সেইখানে লাফ দেওয়াটা সহজ। তাহলে অভিকর্ষ ত্বরণের সাথে লাফের যে সম্পর্কটা সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লাফের ক্ষেত্রে যখন বের করব তখন এটা কি ব্যস্তানুপাতিক করতে হবে। এটা অভিকর্ষ ত্বরণের জন্য 16/81 হলে তুমি যখন লাফের জন্য বের করতে চাও তখন হবে কি 81/16। হ্যাঁ, তাহলে 4/16, তাহলে এটা হবে 20.25 মিটার। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণের সাথে লাফের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। ওকে, তারপরে দেখো একটা কোশ্চেন আসছে। An object has a mass of 36 kg, এটা ওর মাস দেওয়া আছে, ওয়েটও দেওয়া আছে 360 নিউটন, মানে জি এর পরিমাণটা হচ্ছে কত? জি হচ্ছে 10। ওকে, সারফেসে এটা, ঠিক আছে। তারপর বলছে যে আচ্ছা, এই অবজেক্টটাকে কি করা হয়েছে? এই অবজেক্টটাকে হচ্ছে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে কি টয়েস দ্য আর্থ রেডিয়াস, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হইতে 2 আর উচ্চতায় এটাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর বলছে মাস অ্যান্ড ওয়েট, ওই জায়গায় মাস অ্যান্ড ওয়েট। তো মাস কি কোনো চেঞ্জ হবে? মাস তো চেঞ্জ হবে না, তাহলে এগুলা ভুল। তার মানে এই দুইটার মধ্যে একটা হবে। আচ্ছা, 2 আর উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, 2 আর উচ্চতায় যে জি এর মানটা কত হবে? কারণ জি এর সাথে কার সম্পর্ক? ওজনের সম্পর্ক। কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে আর স্কোয়ার বাই আর প্লাস 2 আর স্কোয়ার, তাহলে জি ইন্টু এখানে কি হবে 3 আর হবে, তাহলে আর স্কোয়ার বাই 3 আর এর উপর স্কোয়ার 9 আর স্কোয়ার, তাহলে জি বাই কত হবে? 9 হবে, জি বাই 9। তাহলে অভিকর্ষ ত্বরণ 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তাহলে ওজনও 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে? 40 নিউটন হবে।
এবার একটা রিটেন কোশ্চেন আসছে। একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে উপরে উঠানো হলো, সর্বোচ্চ অবস্থান অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 64/1 মানে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে হচ্ছে যে জি এর মানটা ভূপৃষ্ঠে যেটা জি এর মান সেটার কি 64/1। তারপর কত উচ্চতায় উঠানো হয়েছিল ওই উচ্চতাটা বের করতে বলা হয়েছে। আমরা ভূপৃষ্ঠে যে জি এর মানটা, ভূপৃষ্ঠে জি এর মান জি, এটা কি gm/r², gm/r², ঠিক আছে। আচ্ছা, আর কত উচ্চতায়, উচ্চতাটা তো আমাকে বের করতে হবে। তো ধরলাম GH উচ্চতায়, ভূপৃষ্ঠের মানটা কি gm বাই, আচ্ছা আমরা এটা দিয়ে কেন করতেছি আমরা, হ্যাঁ এটা দিয়েও হবে, এখানেও যদি তুমি gm বাই, ওই সূত্রটা মেনলি এইভাবেই ডেভেলপ হয়েছে এখান থেকে, হ্যাঁ এইখান থেকে ওই উচ্চতার সূত্রটা ডেভেলপ হয়েছে, তো আমরা ওইভাবেই করি। তাহলে যেহেতু লিখেই ফেলেছি, তাহলে জিএইচ বাই জি, জিএইচ বাই জি, জিএম, তাহলে এখানে কি হবে আর জিএম আর জিএম আউট হয়ে যাবে, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, আমরা সূত্র বানাই ফেললাম। তাহলে জিএইচ আর জি এর অনুপাতটা কত হবে, 1/64, তাই না, 1/64। আচ্ছা, বাই কি আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন দুই দিকে আমরা যদি রুট দিই, তাহলে আর বাই আর প্লাস এইচ, এটা কত হবে 1/8 হয়ে যাবে। তাহলে আর প্লাস এইচ এটা হচ্ছে কত 8r, তাহলে এইচ হচ্ছে কত 7r, তাহলে 7 ইন্টু কত হবে আর 6.4 ইন্টু 10⁶, ঠিক আছে। আচ্ছা দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে যে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল কোনটা, বিষুব অঞ্চলটা, পৃথিবীর মাঝ বরাবর যে অঞ্চলটা, হ্যাঁ তাহলে এখানে ল্যামডাটা কত 0°, ওকে। নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বরাবর ল্যামডাটা 0°, আর যখন মেরু অঞ্চল হয় সেক্ষেত্রে হয় 90°। ওকে, কোন বস্তু ভরহীন হবে, ভরহীন হতে হলে কি করতে হবে, ওই জায়গায় জি এর মানটা 0 হয়ে যেতে হবে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভরহীন হবে, পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগে কত গুণ হলো। আচ্ছা বর্তমান ঘূর্ণন বেগটা কত, বর্তমান ঘূর্ণন বেগ ওমেগা ইকুয়াল 2π/t, 2π/t, 2π, টিটা কি, টিটা হচ্ছে পর্যায়, পৃথিবী এক কতক্ষণ সময়ে হচ্ছে নিজ অক্ষের ওপর একটা পর্যায় সম্পন্ন করে 24 ঘন্টায়, তাহলে 24, 24 ঘন্টা, 24 ঘন্টাকে আমরা কি দ্বারা গুণ করবো, এটাকে সেকেন্ডে নিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ডে নিয়ে ফেললাম, তারপর ওমেগাটা কত, আমরা জাস্ট পাইটা উপরে রেখে দেবো, স্ট্যান্ডার্ড ভ্যালুতে বের করি, আর এটা তো কি রিটেন কোশ্চেন তাই না, তাহলে 43,200, এটা হচ্ছে পৃথিবীর যে নর্মাল যে কৌণিক বেগটা আছে সেটা। এখন আমরা যখন অক্ষাংশে কোন একটা অক্ষাংশে বের করতাম অভিকর্ষ ত্বরণ, সরি আমি জি এইচ লিখে ফেলেছি, জি প্রাইম ধরলাম, সেটা ছিল কি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ঠিক আছে। এখন তাহলে ওই জায়গায় বস্তু যদি ভরহীন হয় তাহলে জিটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে আমাকে বের করতে হবে এখানে কি, ওমেগাটা বের করব, ল্যামডা তো আমার জানা আছে 0°, তাহলে আমি যদি ওমেগা স্কোয়ার নিই, এখানে ওমেগা স্কোয়ার নিই, তাহলে এটা এদিকে চলে আসলো জি বাই
আর cos স্কয়ার ল্যামডা। ওকে, আচ্ছা cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে ওমেগা হবে কত? √g/r। ওকে, ওমেগা √g/r বা 9.8/6.4 ইন্টু 10⁶। তাহলে ভ্যালুটা কত আসে? ভ্যালুটা আসতেছে 1.23 ইন্টু 10⁻³ ওমেগা। ওমেগার ভ্যালু কি? এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন আমরা দুই ক্ষেত্রে ওমেগা পাইয়ে গেছি। এটা ধরলাম আমাদের ওমেগা প্রাইম ছিল। তাহলে ওমেগা প্রাইম বাই ওমেগা, ওমেগা প্রাইমটা কত? 1.23 ইন্টু 10⁻³ এটাকে আমরা কোন ভ্যালু দ্বারা ভাগ করব? এই ভ্যালুটা দ্বারা ভাগ করব। ওকে, 4320। দেন আমরা এদের একটা তুলনা পাবো। আমার তো মেইনলি বের করতে হবে কত গুণ নর্মাল ওমেগার। তাহলে ওমেগাটা হবে কত গুণ? এটা যদি আমরা এখানে ক্যালকুলেট করি, 1.23 - 3, সেখানে একটা জিরো আমরা মিস করছি। মানে এটাকে 17 ধরতে পারো, 17 ওমেগা। তাহলে নতুন ওমেগাটা হবে কি? আগের ওমেগা 17 গুণ, বা ওই অবস্থায় পৃথিবীর ঘূর্ণন বেগটা হবে কি? বর্তমান যে ঘূর্ণন বেগ এটার 17 গুণ। ঠিক আছে, এটা পড়েছিল কোথায়? তড়িৎ প্রাবল্য পড়েছিল, তড়িৎ বিভব পড়েছিল, এটা পড়েছিল সেকেন্ড পার্টে। আর এটা মহাকর্ষীয় এর ক্ষেত্রে। আর তোমরা তো জানো যে মহাকর্ষীয় সূত্র আর কুলম্বের সূত্র দুইটাই সেম। তাহলে দুইটা চার্জ আর দুইটা বস্তু, জাস্ট তাদের প্রকৃতি আলাদা, বাট ল গুলা হচ্ছে একই। তো আমরা হচ্ছে যে জানি যে মহাকর্ষীয় যে প্রাবল্য এটা ই দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি? gm/r², তাই না? gm/r²। মানে মহাকর্ষীয় প্রাবল্য এটা কি? মহাকর্ষীয় প্রাবল্য আর জি কি? সেম। জিনিসটা একই না, বাট তাদের ভ্যালুটা বা এককটা সেম হয়, কিন্তু জিনিস কিন্তু এক না। জি কি প্রকাশ করে? জি প্রকাশ করে অভিকর্ষ ত্বরণের মানটা, হ্যাঁ, যেটা পৃথিবীতে একটা বস্তু যার জন্য ওজনটা অনুভব করে। আর প্রাবল্য কি নির্দেশ করে? প্রাবল্য নির্দেশ করে যে একটা তড়িৎ ফিল্ড, সরি এখানে তো তড়িৎ ফিল্ড না, এখানে হচ্ছে মহাকর্ষীয় ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফিল্ড। ধরো যে একটা হচ্ছে এটা এম ভরের একটা বস্তু, তো এম এম ভরের এটা একটা বস্তু, সাপোজ এটা তার হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, এই ফিল্ড। এখন এই ফিল্ডের মধ্যে তুমি বাইরে থেকে একটা 1 কেজি ভরের যখন বস্তুকে নিয়ে আসলে সেইখান থেকে একটা সে কি কাউন্টার ফোর্স দেয়। এই ফোর্সটাই হচ্ছে প্রাবল্য। সেম বিভবের ক্ষেত্রে আমরা কি জানি? এইটাকে এইখানে নিয়ে আসতে, এই জায়গায় নিয়ে আসতে যে কাজটা করতে হয় সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবের সূত্রটা কি? V=-gm/r। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাবল্যের সূত্র, এটা হচ্ছে প্রাবল্যের সূত্র, আর এটা হচ্ছে বিভবের সূত্র, এটা বিভবের সূত্র। ঠিক আছে, এখানে ঋণাত্মক আসছে কেন? কারণ এটা বলতে চাইছে যে বলের বিরুদ্ধে সরণ ঘটে। ঠিক আছে, এতটুকু মাইনাস সাইন, ওইটা জাস্ট এতটুকু নির্দেশ করে যে বল আর সরণের দিকটা কি বিপরীত। আর বিভব আর প্রাবল্যের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, যে এটা হচ্ছে কি মাইনাস dp/dr। অর্থাৎ তুমি বিভবকে আর এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করবা তখন তুমি ই পাবা। ওকে, আচ্ছা এখানে আর একটা মাইনাস সাইন নিয়ে হচ্ছে, কারণ ভি এর মাইনাস সাইন দুইটাই কি আউট হয়ে যাবে। ওকে, আচ্ছা। আর মহাকর্ষীয় প্রাবল্য বিভবের সাথে আরেকটা যেটা বিষয়টা আছে সেটা হচ্ছে বিভব শক্তি। যে বিভব শক্তি, এইটা মনে করো 1 কেজি ভর না, আচ্ছা এটা তো এম। বিভব শক্তিটা
এটা তো বিভব, তো মহাকর্ষীয় বিভব। আর যখন তুমি বিভব শক্তি বের করবা, ওটা হবে কি, ওটা সাপোজ ইপি দ্বারা বের করি, ওটা হবে মাইনাস জি এম জিএম। আর এখানে তো 1 কেজি ভরের বস্তু ছিল, তো এইবার মনে করো এম কেজি একটা ভরের বস্তু, ঠিক আছে? তাহলে আরেকটা এম, এখানেও কিন্তু ছোট বস্তুটা আছে, বাট এটা কি 1 কেজি ভরের বস্তু, ওকে? আর এখানে এম ধরে নিলাম, কারণ এটা যে কোনো ভরের হইতে পারে। আর বিভবের ক্ষেত্রে যেহেতু এটা তার ক্ষেত্রের মধ্যেই ছিল, সেক্ষেত্রে শুধু ব্যাসার্ধ নিয়েছিলাম, কিন্তু এখানে কি হবে, আর প্লাস এইচ, আর প্লাস এইচ, কারণ একটা এইচ ডিস্টেন্স থেকে ওটা আসতে পারে, বা অনেকে স্মল আর নাই ওখানে, তো আমি আর প্লাস এইচ নিলাম। তাহলে এটা হচ্ছে কি বিভব শক্তি। তাহলে যদি মনে করো যে একটা এ পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসলা একটা বস্তুকে, তাহলে এখানে তার একটা বিভব শক্তি ছিল, এটা ধরলাম ইপি অন। আর এখান থেকে তুমি এই পয়েন্টে নিয়ে আসলা, এখানে তার একটা বিভব শক্তির মান আছে ইপি টু। তাহলে কৃতকাজ কি হবে, কৃতকাজ হবে ইপি অন মাইনাস টু বা ইপি টু মাইনাস অন, তুমি যেটা করবো সমস্যা নাই। ধরলাম ইপি অন মাইনাস ইপি টু, ঠিক আছে? এইটাতে আমি হচ্ছে যদি ইয়া করি, ইপি অন এর জন্য একটা পাবো, ইপি টু এর জন্য একটা পাবো, দুইটা বিয়োগ করে আমরা কৃতকাজটা বের করতে পারবো, ওকে? আচ্ছা, এম আর 4m একটা ডিস্টেন্সে আছে, আর ডিস্টেন্সে, এটা ধরলাম এম, আর ডিস্টেন্সে আছে 4m, ঠিক আছে? এখন বলছে যে where the gravitational field is 0, এই দূরত্বের কোথায় গ্র্যাভিটেশনাল ফিল্ডটা 0 বা প্রাবল্য, গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে কি, প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, ঠিক আছে? এটা কোথায় 0 হবে, ধরলাম এই জায়গায় 0 হবে। তো এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটা কি হবে, এখান থেকে এতটুকু কি হবে, আর মাইনাস এক্স, ঠিক আছে? তো কোথায় 0 হবে? আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফিল্ড কোথায় 0 হবে, তাহলে আমরা হচ্ছে এখানে কি একটা 1 কেজি ভরের বস্তু রাখবো, 1 কেজি ভরের বস্তু রাখবো, ঠিক আছে? 1 কেজি ভরের একটা বস্তু রাখবো, দেন এই বস্তুটা এইদিকে একটা তড়িৎ প্রাবল্য, সরি আমার তড়িৎ প্রাবল্য বারে বারে বের হয়ে যাচ্ছে। তো এইদিকে একটা মহাকর্ষীয় প্রাবল্য কাজ করবে, এইদিকে একটা মহাকর্ষীয় প্রাবল্য কাজ করবে। দুইটা দুই দিকে যখন কাজ করবে, যদি দুইটা সমান হয়ে যায়, তখন এইখানে কি হয়ে যাবে, লব্ধি মহাকর্ষীয় প্রাবল্যটা 0 হয়ে যাবে। মহাকর্ষীয় প্রাবল্য কি একটা ভেক্টর রাশি, তাহলে দুইটা মহাকর্ষীয় প্রাবল্য সমান হতে হবে, তাহলে ই ওয়ান ইকুয়াল কি ই টু। তাহলে প্রথমটার জন্য আমরা কি পাবো, এম বাই জিএম বাই আর স্কয়ার, আমরা জি নিব না, দুই দিক থেকে জি আউট বাই আর, আর তো না, এখানে এক্স স্কয়ার, ওকে? আর তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে 4m আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স স্কয়ার, ওকে? তাহলে এক্স স্কয়ার আমরা রুট করে দিব এক্স আর বাই এক্স, হ্যাঁ, এটা হবে কি 1/2, 1/2। তাহলে 2x ইকুয়াল আর মাইনাস এক্স, তাহলে এক্সটা হচ্ছে কত, এক্সটা হচ্ছে আর বাই 3, আর বাই 3, এক্স এর ভ্যালুটা কত, আর বাই 3। তাহলে আর বাই 3 যদি এক্স এর ভ্যালু হয়, এখানে আচ্ছা বুঝতেছি, আমাকে ডিস্টেন্সটা জানি, এই ডিস্টেন্সে এখন মহাকর্ষীয় বিভবের মানটা কত এটা বের করতে হবে, ঠিক আছে? তো এইটা বিভব যখন আমরা বের করব মাইনাস জিএম বাই কি আর,
এখন আর এর জায়গায় কত বসবে? মাইনাস জিএম বাই কত? r/3, r/3, তাহলে মাইনাস r/3 বিভবের ক্ষেত্রে তাহলে মাইনাস 3gm/r হবে, মাইনাস 3gm/r। বাট তোমাদের এখানে এটা অ্যান্সার নেই। আচ্ছা, আমরা তো জাস্ট এইখানে মাইনাস 3gm/r এটা ঠিক আছে, বাট এটা তো বের করেছি জাস্ট এই বস্তুটার জন্য, তাই না? এক্স এর ভ্যালু বসাই দিয়েছি, কিন্তু আমার তো এইটার জন্য বিভবটা বের করতে হবে, তাই না? তো এইটার জন্য দুইটার জন্যই বিভবটা বের করতে হবে। আর বিভব যেহেতু স্কেলার রাশি, আমাদের আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তাহলে নেট যে বিভবটা হবে, প্রথমে কি হবে? মাইনাস জিএম বাই, এটা তো আমরা এই বস্তুর জন্য বের করেছি, এটা কত? মাইনাস 3gm/r। ওকে, আর ওই বস্তুর জন্য যখন আমরা বের করব তখন মাইনাস জিএম কত হবে? আর মাইনাস এক্স। তাহলে আর মাইনাস কত হবে? এক্স এর ভ্যালুটা কত হবে? r/3। ওকে, তাহলে মাইনাস 3gm বাই, একই লিখি, ওটা আমরা ক্যাপিটাল আর লিখেছি, এখানে স্মল আর লিখি, gm/r, আর এখানে gm বাই আর মাইনাস r/3। তাহলে কত হবে? আর এখানে 3 ছিল, তাহলে এখানে হবে 1/3r, 1/3r। তাহলে আমরা একসাথে যদি করি তাহলে হবে মাইনাস gm/r। ঠিক আছে, এখানে দুইটা বস্তুর জন্যই বিভবটা নির্ণয় করতে হবে, মাইনাস gm/r। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এখানে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনের যে প্যাটার্নটা, এটা একটু এটা থেকে বুয়েটের, এটা কি বুয়েটের কোশ্চেন? আচ্ছা, এখানে দেওয়া নাই, বাট এটা কিন্তু বুয়েটের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন গুলা বুয়েট রিটেনে প্রায় থাকে। ওকে, তো পৃথিবী থেকে একটা রকেট নিক্ষেপ করা হলো, রকেটটা কি কত উচ্চতায় পৌঁছাবে এটা বের করা লাগবে। ধরলাম এই উচ্চতায় পৌঁছাইছে, এতটুকু এতটুকু এইচ, এইখানে পৌঁছেছে, ছিল এইখানে। তাহলে এইখানে যখন ছিল, তার টোটাল শক্তিটা ছিল ইনিশিয়াল আই, আর এইখানে ছিল এফ ফাইনাল। ঠিক আছে, তার প্রত্যেকটা ক্ষেত্রে তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে দুই জায়গায় সমান, ইনিশিয়াল ইকুয়াল ই ফাইনাল। তাহলে এখানে গতিশক্তিটা কত দেওয়া আছে? গতিশক্তি, তাকে তো একটা গতিশক্তি দিয়ে ইয়া করা হয়েছে, পাঠানো হয়েছে, হাফ এমভি স্কয়ার। ওকে, আর তার এই ভূপৃষ্ঠে যখন সে ছিল তখন বিভব শক্তিটা কত ছিল? 0 ছিল। ওকে, তারপর উপরে গিয়ে আবার কি গতিশক্তিটা 0 হয়ে গেছে, গতিশক্তিটা 0 হয়ে গেছে। আর আমরা আরেকটা দেখলাম না, বিভব শক্তি, বিভব শক্তির ইকুয়েশনটা তো আমরা দেখেছি ওইখানে, যে মাইনাস জিএম, এই যে বিভব শক্তি, তাহলে ওই উচ্চতায় বিভব শক্তিটা কত হবে? মাইনাস জিএম এম আর প্লাস এইচ, আর প্লাস এইচ। ঠিক আছে, তাহলে হাফ ভি স্কোয়ার, দুই দিক থেকে এম আউট, আর এখানে জিএম বাই আর প্লাস এইচ। ঠিক আছে, জিএম বাই আর প্লাস এইচ, জিএম বাই আর প্লাস এইচ। তাহলে আচ্ছা, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। আর এখন এখানে দেখো সবগুলারই মান দেওয়া আছে, তুমি জি এর মান বসাবা, এম পৃথিবীর ভর দেওয়া আছে, ভি এর মানটাও দেওয়া আছে, ভি এ কত দেওয়া আছে? 5 কিলোমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে নিবা, দিয়ে হচ্ছে কি সিম্পলি ক্যালকুলেশন করে কি এইচ এর মানটা বের করে ফেলবা। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করে ফেলবো। ওকে, এতবার ফোন বাজছে। আচ্ছা,
আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো কেপলারের সূত্রের যে টপিকটা। হ্যাঁ, তো কেপলারের মেইনলি সূত্র আছে কয়টা? কেপলারের 3টা সূত্র আছে। কেপলারের ফার্স্ট ল যেটা বলে, কেপলারের প্রথম সূত্র কিসের? কেপলার প্রথম সূত্র বলছে যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আছে সেগুলো উপবৃত্তাকার পথে ঘুরে। কেপলারের দ্বিতীয় সূত্র কি বলে? দ্বিতীয় সূত্র বলে এই যে গ্রহগুলা যখন ঘুরে উপবৃত্তাকার পথে, তখন সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময়ে সমান কি ক্ষেত্রফল অতিক্রম করে। সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আর তার 3 নাম্বার যে সূত্রটা আছে, সেই সূত্রটা হচ্ছে কি, যে গ্রহগুলা যে ঘুরে, তো গ্রহের যে পর্যায়কালের বর্গ, গ্রহ আর সূর্যের যে মধ্যবর্তী দূরত্ব, এইটার কি ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। এটা পর্যায়কাল গ্রহের, আর এটা হচ্ছে গ্রহ থেকে সূর্যের মধ্যবর্তী দূরত্ব। এই 3টা হচ্ছে কেপলারের সূত্র। এখন দেখো, একটা কোশ্চেন দেওয়া আছে যে বৃহস্পতি গ্রহের সূর্যকে আবর্তন করতে লাগে 11.2 বছর একবার ঘুরে আসতে। আচ্ছা, সূর্য থেকে বৃহস্পতি ও পৃথিবীর দূরত্বের অনুপাত দেওয়া আছে। সূর্য থেকে বৃহস্পতি আর পৃথিবীর যে দূরত্বের অনুপাত কত, এটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখো সূত্রটা কি দেখলাম, টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, T1/2 স্কয়ার R1/R2 কিউব। কি বের করতে বলেছে? এই অনুপাতটা বের করতে বলেছে, R1 আর R2 এর যে অনুপাতটা, ঠিক আছে? R1 ধরলাম হচ্ছে কি সূর্য থেকে বৃহস্পতি আর পৃথিবী, তাহলে R1 বৃহস্পতি আর R2 হচ্ছে পৃথিবী। তাহলে আমি এটা এদিকেই রাখবো, R2। T1টা কি? বৃহস্পতির হচ্ছে যেটা পর্যায়কাল, এটা কত? 11.2 বছর দেওয়া আছে। আমি হচ্ছে দিনে নিতে পারি, আমি দিনে আর নিব না, 11.2 রেখে দিলাম, আর এইখানে পৃথিবী। তাহলে এখন R1 R2 এটাকে স্কয়ার করে যে ভ্যালুটা পাবা, ওইটার আবার কি ঘনমূল বের করবা, পাওয়ার 1/3 দিয়ে দিবা। 1/3 যদি তুমি ওইদিকে দিতে চাও তাহলে একবারেই দেওয়া যায়, ওইদিকে যে 2/3 হয়ে যাবে। 11.2 এর উপর পাওয়ার হবে কত? 2/3। তাহলে এটা আসে R1/R2 5.00 ধরলাম। তাহলে R1:R2 ইকুয়াল 5:1। 5:1, ওকে? এটা ছিল আমাদের কেপলার। আচ্ছা, এটা দেখো, তাদের ডিস্টেন্স এর ইয়াটা দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে। এটা কার? ভেনাস এন্ড আর্থ। ভেনাস আর আর্থের। ভেনাসের আর আর্থের। ভেনাস মানে কোন গ্রহ এটা তোমরা কমেন্টে জানাবা, আমি জানি না, বাট আমি জানি ওটা একটা গ্রহ, ঠিক আছে? তো ভেনাস আর আর্থের হচ্ছে দূরত্বের রেশিওটা দেওয়া আছে। পৃথিবীর, এটা তো পৃথিবীতে 1 বছর সমান 365 দিন। এখন ভেনাসে 1 বছর সমান কত দিন? TV/T স্কয়ার RV/RE কিউব। TV/T স্কয়ার। স্কয়ার আমরা রাখবো না, আমরা ওইদিকে একবারে যে হাফ করে দেবো, তাহলে ওখানে কত হয়ে যাবে? 3/2 হবে। তাহলে এই রেশিওটা কত দেওয়া আছে? 54:75। তাহলে 54/75। এটাকে আমরা রুট করে ফেলেছি, রুট করে পড়লে এদিকে পাওয়ার কত হবে? 3/2। তাহলে এখন টিই ওইদিকে যে গুণ হবে, টি কত? 365 ইন্টু 54/75, পাওয়ার হচ্ছে কত? 3/2, মানে 1.5 বা 3/2।
তাহলে 365 ইন্টু 54/75, এটার উপর পাওয়ার হবে কত? 1.5, 222 দিন। 222 দিন, 222 দিন কই, 223 দিন আছে, কারণ 222.99 আসছে আনসার, তাহলে 223 দিন। মুক্তিবেগ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে একটা কোয়েশ্চেন আসেই স্পেশালি এমসিকিউতে। পৃথিবীর মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা তোমাদের মুখস্থ মান। ওকে, এটা তো আসে, বিভিন্ন গ্রহের আসে। তো মুক্তিবেগের যে ফর্মুলাটা কি, স্কেপ ভেলোসিটি এই, এটা হচ্ছে কি √2g/r, 2g/r। ওকে, 2g/r। এখন আমরা জি সমান কি জানি? জি সমান জানি gm/r², gm/r² ইন্টু r। তাহলে এটা কি হবে? এটা হবে √2gm/r। তাহলে তোমরা এই ফর্মুলা দিয়েও করতে পারো, এই ফর্মুলা দিয়েও করতে পারো। দুটার মধ্যে পার্থক্য কি? এখানে ব্যাসার্ধ থাকবে, ওই গ্রহের ভর থাকবে। এখানে ব্যাসার্ধ থাকবে, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণের মান দেওয়া থাকবে। ঠিক আছে? স্কেপ ভেলোসিটিটা কি? স্কেপ ভেলোসিটিটা হচ্ছে যে ভেলোসিটি দ্বারা কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে ওই গ্রহে সে আর ফিরে আসবে না। স্কেপ ভেলোসিটির কিন্তু কয়েকটা আছে এখানে দেখবা যে এইখানে কোশ্চেন গুলাও আসে যে কত বেগে হচ্ছে করলে, যেমন যদি তোমার হচ্ছে 11.2 তে এটা যদি হয়, তাহলে তো এটা হচ্ছে কি পৃথিবীকে কি অধিবৃত্তাকার পথে এটাকে ছেড়ে যায়, অধিবৃত্তাকার নাকি পরাবৃত্তাকার। হ্যাঁ, তো আর যখন হচ্ছে যে কোন বেগে যদি ছাড়া হয়, তাহলে ওটা হচ্ছে আবার ফিরে আসবে, আর তারপর একটু বাড়ালে বৃত্তাকার পথে ঘুরবে, আর একটু বাড়ালে উপবৃত্তাকার পথে ঘুরবে। তো যারা হচ্ছে মেডিকেলি এখান থেকে কোশ্চেন আসে, প্লাস ভার্সিটিতেও আসতে পারে, তো ওই পেজটা একটু পড়ে রাখো তোমরা। ঠিক আছে? ওইখানে মনে হয় এরকম ইয়েটা ছিল 7.88। হ্যাঁ, 7.88 এর যদি নিচে হয় তাহলে ব্যাক করবে, 7.88 হলে হচ্ছে করে ওটা বৃত্তাকার পথে ঘুরে। 7.8 এর 0.88 এর সাথে যদি বেশি আর 11.2 এর সাথে যদি কম হয়, তাহলে এটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে, এরকম আছে। তো তোমরা ওটা দেখো। আচ্ছা, মঙ্গল গ্রহের হচ্ছে মুক্তিবেগ কত? মঙ্গল গ্রহের মুক্তিবেগটা আমার মুখস্থই ছিল 5.4। হ্যাঁ, আমি এখন বের করব। পৃথিবীর মুক্তিবেগ তো দেওয়া আছে। আচ্ছা, কি দিয়ে বের করতে হবে? ভর আর ব্যাসার্ধের ফর্মুলা যেটা। তাহলে পৃথিবী 2gm/r, আর মঙ্গল গ্রহ ভি, এটা ধরলাম মার্সের জন্য। 2gm কত? ভর কত গুণ? 16 গুণ, 16m। আর ব্যাসার্ধ কত গুণ? 49 গুণ, 49r। তাই না? এখন আমাকে vm/ve এটা বের করব। তাহলে vm/ve, vm কত? √16 দুগুণা 32 gm, আর এখানে 49 আর। ভিই কি হবে? ভি আছে জায়গা কইরা ফেললাম, 2gm/r। ঠিক আছে? তাহলে ভিএমটা কত হবে? ভিএমটা হবে এখানে এটা তো হবে রে, এখানে একটু ভুল হয়ে গেছে। এটা তো উল্টায় যাবে, ওইখানে কি হবে? উপরে হবে আর নিচে হবে 2gm। তাহলে এগুলা সব কাটা যাবে, আর আর এগুলো সব কাটা যাবে। তাহলে ভিএম কি হবে? ভিই ইন্টু এখানে থাকে কত? √32/49, √32/49, আর এখানে কত? √1/2। ঠিক আছে? এখন তাহলে আমরা হচ্ছে ভিই এর মান কত জানি? 11.2। তাহলে এখানে 11.2, আর এখানে যদি আমরা বাকিগুলো গুণ করে দিই, তাহলে 32/49 ইন্টু √1/2। এখন এগুলো আমরা গুণ করে ফেলি। 32/49
ইন্টু 1/√2, তাহলে 32/4 বা 6.4 আসতেছে। 6.4 আসতেছে, 6.4 হবে। তাহলে আমার মুখস্থ মান ভুল, ঠিক আছে। শক্তিটা কত হবে? কাইনেটিক এনার্জি, তাকে কি মহাশূন্য পাঠাতে প্রয়োজন আছে। মহাশূন্য পাঠাতে গেলে তোমাকে কি মুক্তিবেগে তাকে নিক্ষেপ করা লাগবে, হাফ এম ভি স্কয়ার। এম দেওয়া আছে কত, 2 কেজি, আর ভি কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ওটাকে মিটারে যদি নিই তাহলে 11,200 এটার উপর স্কয়ার। এখন এটা বের করো। তাহলে 1 পয়েন্ট, আচ্ছা এটা তো পৃথিবী না রে, এখানে একটা গ্রহ নির্দেশ করে দিয়েছে, আবার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ভর আর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে ওই গ্রহের একটা হচ্ছে মুক্তিবেগ আছে, আর ওই গ্রহের মুক্তিবেগটা দিয়ে বের করতে হয়। তাহলে এটা পৃথিবী না, আমি পৃথিবী ধরে নিয়েছি। বাট এখানে কি আমরা এই ফর্মুলা দিয়ে হচ্ছে কি স্কেপ ভেলোসিটিটা বের করে ফেলবো, √2gm/r। এম বসাবো আর বসাবো, যে মুক্তিবেগ পাবো এটাই মুক্তিবেগ এখানে বসাই দেবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। ওটা বের করবি। তাহলে লাস্ট টপিক, এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে কি উপগ্রহের গতি। ভেরি ইম্পর্টেন্ট টপিক। এইচএসসি লেভেলে কিন্তু এখান থেকে সিকিউ মাস্ট থাকে, এখান থেকেই থাকে। এখান থেকে থাকে, বা ওই যে অভিকর্ষ ত্বরণের পার্টটা থেকে থাকে। তো এই মানে অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের পার্টটা, আর এই উপগ্রহের গতি এই পার্টটা। তো এই পার্টে মেইনলি তিনটা সূত্র আছে। তিনটা সূত্র কি, একটা হচ্ছে যে স্যাটেলাইটের বেগ, ও একটা সার্টেন উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে, ওই উচ্চতায় স্যাটেলাইটের বেগ, বেগটা কত, ভি হচ্ছে কি √gm/r+h, r+h একটা বেগ আছে। আচ্ছা, আর ইয়া আছে, কি আছে, পর্যায়কাল আছে আর উচ্চতা আছে, ঠিক আছে। তো এগুলো আসছে তো হচ্ছে একটা সূত্র আছে না, gmt²4πr³, আর কিউবের জায়গায় r+h হবে। তো এখানে কি হবে, r+h3, r+h3, ঠিক আছে। তাহলে r+h3 এটা সমান কি হবে, gmt²/4π। তাহলে r+h এটা হবে কি gmt²4π², 1/3 পাওয়ার। তাহলে h হচ্ছে gmt², নিচে হচ্ছে 4π² পাওয়ার 1/3 মাইনাস r। এটা হচ্ছে কিসের উচ্চতা, h উচ্চতার উচ্চতা নির্ণয়ের যে সূত্র, এটা হচ্ছে উচ্চতা নির্ণয়ের সূত্রটা। তাহলে আমরা বেগ পাইলাম, উচ্চতা পাইলাম, আরেকটা থাকে কি পর্যায়কাল। পর্যায়কাল পর্যায়কাল পর্যায়কালের সূত্রটা কি, T=2πr+h/v। যদি ভিটা বসাই দাও তাহলে বসাই দিতে পারো, হ্যাঁ ভি এর মানটা এখানে তোমরা বসাই দিতে পারো। আচ্ছা, তাহলে এই তিনটা সূত্র দিয়ে আমরা হচ্ছে এইটা করে ফেলবো, ওকে। আচ্ছা, ঘূর্ণনের সময়কাল বের করতে বলেছে, ওকে। তাহলে টি বের করতে হবে, টি ইকুয়াল কি 2πr+h/ভি। তো এখানে কি দেওয়া আছে, এইচ এর মানটা দেওয়া আছে 1500 কিলোমিটার। কি বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ, দিস ইজ হাইলাইটেড, বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ, হ্যাঁ। আর কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, জি দেওয়া আছে, জি আমাদের দরকার নাই। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা তো ভিটা জানি না, আমরা ভিটা যদি বের করি,
ভিটা যদি বের করি জিএম বাই আর প্লাস এইচ, এখান থেকে আমরা কি ভিটা বের করব, ভিটা বের করে এখানে বসাই দেবো, টি এর মান পেয়ে যাবো। ওকে, বা তুমি যদি আলাদা করার কি আছে, এটা এগুলো একবারই বসাই দেওয়া যায়। 2 পাই আর প্লাস এইচ, আর এখানে কি রুট ওভার জিএম আর প্লাস এইচ। ধুমায়া ক্যালকুলেটরে সব বসাই ফেলে টি বের করে ফেলবো। ওকে, আমি যদি বসাই, আমি এটা বসাই 2 পাই আর প্লাস এইচ, আর এর মান কত 6.4, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, সেটার সাথে আছে কত 1500 কিলোমিটার, মানে 1500 কিলোমিটার হলে 1303, আর নিচে হচ্ছে একটা রুট ওভার আছে, তারপর জিএম 6.673 ইন্টু 10 টু পাওয়ার -11 ইন্টু এম, এম কত এম 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 তো পৃথিবীর ভর, ঠিক আছে, তাহলে 6 টু দি পাওয়ার 24 আর প্লাস এইচ 6.4 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ এর মান 1500 কিলোমিটার, তাহলে 1500/3। আমি যে ভ্যালুটা পেয়েছি সেটা সেকেন্ডে পেয়েছি, এটাকে এখন মিনিটে নিলাম, মিনিট থেকে ঘন্টাতে নিই, 1 ঘন্টা 1.93, তাহলে 1.93 আওয়ার, তাহলে 1 ঘন্টা থেকে যদি করি 0.93 আওয়ার, 0.93 আওয়ার মানে কত মিনিট, 0.93 আওয়ার মানে 56 মিনিট, 1 ঘন্টা 56 মিনিট। আচ্ছা, তারপর দেখো উপগ্রহে একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত। উপগ্রহে একটা সেকেন্ড দোলনের দোলনকালটা হচ্ছে অসীম। দোলনকাল কি টি ইকুয়াল 2 পাই বাই ওমেগা। আরেকটা সূত্র ছিল না, টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে এটা পর্যায়কাল, হ্যাঁ, আর দোলকের দোলনকালের সূত্রটা হচ্ছে এইটা। তাহলে এখানে জি হয়ে যাবে 0, তাহলে এটা কি হয়ে যাবে অসীম হয়ে যাবে, তাহলে অসীম। তারপরে দেখো এটা কি, এটা রিটেন কোশ্চেন। আচ্ছা, এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটা আমরা সলভ করে ফেলি, তাহলে এই অধ্যায়টা শেষ। 200 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহ, এতটুকু শক্তি দেওয়া হয়েছে, হ্যাঁ, এতটুকু শক্তি দিয়ে ওটাকে নিক্ষেপ করা হয়েছে। উপগ্রহটি কত উচ্চতায় পৃথিবীকে পরিভ্রমণ করবে, উচ্চতাটা কত, এইচ, কত উচ্চতায় উঠবে এইচ। দেখো আমরা এইচ এর যে ফর্মুলাটা দেখেছিলাম, এইচ এর ফর্মুলাটা ছিল জিএমটি স্কোয়ার 4 পাই স্কোয়ার পাওয়ার 1/3 মাইনাস আর। এটা তো এখানে ইউজ হবে না, এখানে পর্যায়কাল লাগবে, ঠিক আছে, এটা ইউজ করতে গেলে। এখানে কি আছে, একটা এনার্জি দেওয়া আছে, ভর দেওয়া আছে, আর কি এনার্জিটাতে কি ওই এনার্জিটা নিয়ে এই তো উপরে গেছে, তাহলে এই এনার্জিটা হচ্ছে কত হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তিটা। এটা কত দেওয়া আছে 6000 মেগাজুল, 6000 মেগাজুল মানে 10 টু দি পাওয়ার 6। এইখান থেকে আমি ভিটা বের করতে পারবো না, আমি যদি ভিটা বের করি তাহলে রুট ওভার 2 ইন্টু 6000 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাই এম দেওয়া আছে কত 200 কেজি, 200 কেজি। তাহলে আমি কি ভি এর মান পেয়ে যাব, ভি এর মানটা কত পাচ্ছি 7745.9, তো আমি এটাকে 46 ধরে নিলাম মিটার পার সেকেন্ড। এটা ভি এর মান পেয়ে গেলাম। এখন আমরা কি জানি, ভি ইকুয়াল রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। এখান থেকে এখন এইচ এর মানটা বের করে ফেলবো, তাহলে এইদিকে আসলে কি হবে ভি স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার জিএম বাই আর প্লাস এইচ, ঠিক আছে, আর প্লাস এইচ। এখন আমার সবগুলো মান দিয়ে আমি হচ্ছে এখানে কি করবো এইচ বের করবো, তাহলে এইচটা কি হবে, এইচটা হবে জিএম বাই ভি স্কোয়ার মাইনাস আর, ঠিক আছে। তাহলে জিএম 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এম কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 24 10 টু দি পাওয়ার 24, নিচে ভি স্কোয়ার কত 7746 না
746 ওপর স্কয়ার, তারপর মাইনাস হবে কি পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶। তাহলে আমি যে এইচটা পাইলাম কত, এইচটা পাইতেছি ক্যালকুলেশন কইরা এখানে 2.69 ইন্টু 10⁵ মিটার। ঠিক আছে, এইটা তো আমাদের হচ্ছে মহাকর্ষ অভিকর্ষের ক্লাসটা আমরা শেষ করলাম। ক্লাসে অনেকগুলো হচ্ছে প্রবলেম সলভ করলাম। আমরা হচ্ছে এইভাবে ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই শেষ করব ইনশাআল্লাহ। তোমরা সবাই সাথে থাকো, সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।